বাংলাদেশে একই জিনিস ঘটেছে এবং অনেকে হয়তো এখন আমরা স্বস্তি বোধ করতে পারি যে একটা নতুন স্বাধীনতা, নতুন পরিবেশ তৈরি হচ্ছে, আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে কথাবার্তা বলছে। আমি একটু এই জায়গাটাতে হতাশ তো বলবই, কারণ আমার একটু বিরক্তি লাগে বা ঘৃণাও তৈরি হয় যে একটা রাতের মধ্যে একটা টেলিভিশন চ্যানেল, একটা পত্রিকা কিভাবে হঠাৎ এরকম পাল্টে যায়। অনেক টেলিভিশন চ্যানেল দেখবেন, দু একটা টেলিভিশন চ্যানেল তো ব্যক্তিগতভাবে আমি আমার বিরুদ্ধে বা আমাদের প্রতিষ্ঠান নিয়ে প্রচুর 2 বছর ধরে প্রচুর ঘৃণা ছড়িয়েছে, নানা মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়েছে। সেই টেলিভিশন চ্যানেলকে দেখলাম আমরা 8ই আগস্ট একটা আমরা তারা সরাসরি ঘন্টার পর ঘন্টা লাইভও করছে আমাদের প্রতিষ্ঠানে। সো এই বদলটা আসলে খুব একটা সুখকর নয়। এই জায়গায় গণমাধ্যমকে আসলে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে স্বাধীন করা যায়, সক্রিয় করা যায়, সেটা নিয়ে কাজ করা দরকার। এবং সরকার একটি কমিশন করেছে, আপনারা জানেন যে মিডিয়া রিফর্মস কমিশন, তার চেয়ার এখানে আছেন। সো আমরা আজকে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাইবো আসলে গণমাধ্যমের জন্য কি ধরনের রিফর্মস করা দরকার। আর কতগুলো পয়েন্টস আমরা আপনাদের সামনে দিয়েছি আলোচনার জন্য। যেমন ধরা যায় যে ক্ষমতাবানদের জবাবদিহিতার আওতায় আনতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে গণমাধ্যম কিভাবে বস্তুনিষ্ঠ এবং সৎ সাংবাদিকতার দিকে মনোনিবেশ করতে পারে। 2, দেশে বিদ্যমান একাধিক কালো আইন সরাসরি গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে। এই আইনগুলো পুরোপুরি বাতিল না হলে গণমাধ্যমের স্বাধীনতা কিভাবে নিশ্চিত হবে। আমরা জানি আইসিটি অ্যাক্ট তার 57 ধারা, আমরা জানি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা এবং এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট। তারপরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন প্রতিবেদনের মতে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো মোকাবেলার উপায় কি? এবং আপনারা এটা জানেন যে আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীন সাংবাদিকতার যে ইন্ডেক্স এখন পর্যন্ত প্রকাশিত হচ্ছে, তাতে বাংলাদেশ কিন্তু একদম তলানি দিয়ে আছে এবং দক্ষিণ এশিয়ার বিবেচনায় বাংলাদেশ তলানি দিয়ে আছে। বাক ও মত প্রকাশের স্বাধীনতার ভারসাম্য বজায় রেখে ডিজিটাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য কোনো নির্দিষ্ট নির্দেশিকা প্রয়োগ করা উচিত কিনা, মিডিয়া মালিকানা কিভাবে বিষয়বস্তু এবং প্রতিবেদনকে প্রভাবিত করে কি, সেক্ষেত্রে রাজনৈতিক প্রভাব হ্রাস এবং বৈচিত্র্যময় মালিকানা নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আপনারা জানেন সিজিএস এর একটা স্টাডি আছে, হু ওনস বাংলাদেশ মিডিয়া, আপনারা যদি আমাদের অনলাইনে পাবেন, প্রিন্ট ভার্সনটা এখন নেই। মিডিয়ার মালিকানার চরিত্র দেখলেই আসলে বোঝা যায় যে এই মিডিয়া আসলে কি প্রডিউস করতে পারে, তার কিছু প্রডিউস করবার ক্ষমতা আছে কিনা, মালিক কারা, তাদের সঙ্গে সরকারের সম্পর্ক কি, তাদের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পর্ক কি। আবার শুধুমাত্র যদি মালিকদের উপরে সব দোষ চাপাই সেটাও অন্যায় হবে। আমরা যারা প্রফেশনাল হিসেবে নিজেদেরকে পরিচয় দিই, যারা পেশাগত সাংবাদিক, তারা আসলে কি করেছি, তারা কতটা সরকারকে তোয়াজ করেছি, তারা বিভিন্ন কর্পোরেট হাউস থেকে কত ধরনের সুবিধা আমরা গ্রহণ করি, সেগুলো বিবেচনার মধ্যে রাখতে হবে। এবং আমাদের এখানে যে অ্যাসোসিয়েশন গুলো আছে, সাংবাদিকদের জন্য যে ইউনিয়ন গুলো আছে বা প্রেস ক্লাবের কথা বলতে পারি, এগুলো কিভাবে সরকার বদলের সঙ্গে সঙ্গে তার চরিত্র পাল্টে যায়। একটা সময়ে প্রেস ক্লাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের সাংবাদিকরা কোনো দলীয় পরিচয় না, তারা নির্বাচন করতেন এবং তার একটা ডিগনিটি ছিল যারা নির্বাচিত হতেন সাংবাদিক ইউনিয়নগুলোতে। এখন সেটা আওয়ামী সাংবাদিক, জাতীয়তাবাদী সাংবাদিক। এটা হওয়া উচিত কিনা, এটা সাংবাদিকতার জন্য কল্যাণ হয়ে আনছে কিনা, সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আনা দরকার। আমরা কিভাবে টেলিভিশন, রেডিও এবং সংবাদপত্রের জন্য স্বচ্ছ এবং ন্যায্য লাইসেন্সিং প্রক্রিয়া নিশ্চিত করতে পারি এবং দলীয় সমর্থকদের নির্বিচারে লাইসেন্স প্রদানের বিষয়ে মোকাবেলা করতে পারি। আপনারা জানেন যে বাংলাদেশে এই যে লাইসেন্সিং এর নাম, টেলিভিশন যেটা হয়, একটা পত্রিকা নিতে হলে একটা ডিক্লারেশন দিতে হয়। বাংলাদেশে 3টে বিষয়ে ডিক্লার করতে হয়, আপনি যেটাকে পরে লাইসেন্সিং আসলে বলা হয়। সামনের মতো এখানে 3টে বিষয়ের জন্য আপনাকে বলতে হবে, সরকারকে জানাতে হবে যে আমি এই কাজটি করতে চাই। তারপরে সরকার এক ধরনের কোন একজন সরকারি কর্মকর্তা অনুমোদন দেয়। 3টে বিষয় কি? একটা হচ্ছে আপনাকে সাংবাদিকতা করতে হলে, পত্রিকা বের করতে হলে আপনাকে ডিক্লারেশন দিতে